একটা একটা করে চাকরি খাচ্ছে। আর কি আনন্দ, শুধু ছবি তুলছে, প্রেস কনফারেন্স আর ছবি তুলছে, ছবি তোল বলে খিচ মেরি ফটো, খিচ মেরি ফটো, খিচ ছবি তুলে যাচ্ছে, ছবি শুধু একটার পর একটা ছবি তুলে যাচ্ছে। কি আনন্দ! যেমন নরখাদকে এক একটা মানুষ খেয়ে আনন্দ হয়, মুখ দিয়ে রক্ত পড়ছে, নরখাদকের যেমন আনন্দ হয়, তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ। আমি চাকরি খেয়েছি। ইতরের মতো কথাবার্তা, ইতরের মতো কথাবার্তা, এরকম ইতরের মতো কথাবার্তা আমরা তৃণমূলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি। গার্ডেন রিচে একটি ঝুপড়িতে বহুতল ভেঙে পড়ায় মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়টা নিয়ে এবং তার সঙ্গেও রাজ্যের ভোট সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে, রাজনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো একজন এমন মানুষের সঙ্গে যিনি শুধুমাত্র প্রাক্তন রাজ্যপালই নন, তিনি কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ারও, এবং এই বিষয়ে তিনি যথেষ্ট ভালো বুঝবেন এবং সে বিষয়ে যথেষ্ট সুচিন্তিত মতামত আমরা তার কাছ থেকে জানতে পারবো। আমরা আজকে কথা বলবো শ্রী তথাগত রায়ের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে। স্যার, যে বিষয়টা নিয়ে প্রথমেই কথা বলবো সেটা হচ্ছে যে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়লো ঝুপড়ির ওপরে গার্ডেন রিচে, এবং সেই যে ভেঙে পড়লো এই দায়টা কে নেবে? মানে কার মদতে এই নির্মীয়মান মানে বহুতল তৈরি হচ্ছে যেগুলো একেবারে বেআইনি, এবং সেগুলো ভেঙে পড়ে সাধারণ যারা গরিব গুরব মানুষ তারা আহত হচ্ছেন বা তাদের প্রাণ যাচ্ছে, এ বিষয়ে কি বলবেন? এই আমার সিভিল ইঞ্জিনিয়ার পরিচয়টা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম অনেকদিন রাজনীতি নিয়ে মাথা ঘামাতে। যাই হোক, এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো যে শুধু গার্ডেন নিচে ঘটছে না, আরও পশ্চিমবঙ্গের আরও বহু জায়গায় ঘটছে, হাওড়ায় ঘটছে বিশেষ করে, আমি খুব ভালো জানি। এবং এই সমস্ত জায়গার মধ্যে আমার তো খুব বেশি যাওয়া হয় না, কারণ যে জায়গাটাকে ফিরহাদ হাকিম একেবারে আহ্লাদে আটখানা হয়ে মিনি পাকিস্তান বলেছিলেন, সেখানে বড় একটা আমাদের কারুকে যাওয়া হয় না, কিন্তু ধারে কাছের জায়গা থেকে আমি যে বাড়িগুলো চেহারা দেখেছি সেটা দেখে এই সিদ্ধান্ত অন্তত আমি করতে পেরেছি যে বাড়িগুলো সম্পূর্ণ আনসেফ আর কি, বাড়িগুলোর কোনো নিরাপত্তা নেই। এগুলো কি করা হয়, ধরা যাক একটা বস্তি আছে, সেই বস্তির মধ্যে বস্তির লোকজনকে বলা হলো যে তোমরা এদিক ওদিক চলে যাবো, তার কি টাকা পয়সা দেওয়া হলো, তারপরে সেখান থেকে নিচে থেকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কংক্রিটের পিলার তুলে তারপরে বহুতল তৈরি হয়ে গেল। এই রকম অবস্থাতে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলমের ওপরে বহুতল দাঁড়াতে পারে না, কিন্তু সেগুলো কেউ দেখে না, কারণ এই ফিরহাদ হাকিমের সেই আহ্লাদে আটখানা মিনি পাকিস্তানের মধ্যে কোনো নিয়ম কানুন চলে না। আরও জায়গা আছে যেখানে নিয়ম কানুন চলে না, আরও ক্ষেত্র আছে যেখানে নিয়ম কানুন চলে না। যেমনি কলকাতায় বিভিন্ন জায়গায় দেখা যাবে যে মাথায় টুপি আর জালি টুপি আর গালে দাড়ি থাকলে পরে তার হেলমেট পরবার দরকার নেই, অন্য কেউ হেলমেট না পরলে পুলিশ ক্যাঁক করে ধরবে, কিন্তু তাদের হেলমেট পরার দরকার নেই, তেমনি তাদের কোনো বিল্ডিং সেফটির কোনো দরকার নেই। যাই হোক, এই মানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কচকচির মধ্যে আমি খুব একটা যেতে চাই না, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সমস্ত অঞ্চলে লোকে যা খুশি করে, প্রমোটাররা যা খুশি করে ওইভাবে বাড়িটা বানিয়ে তারপরে আবার বস্তির লোকেদের নিচে নিয়ে আসে, তার ফলে বস্তিটাও থাকে, তার উপরে বহুতলও থাকে, এবং অন্য যে সমস্ত নিয়মকানুনগুলো মানা হয় না সেগুলো হচ্ছে যে একটা ফ্রন্ট অ্যাঙ্গেল ব্যাক অ্যাঙ্গেল থাকে। কলকাতার যে পুরসভার যে বাড়ির নিয়মকানুন আছে তার মধ্যে ফ্রন্ট অ্যাঙ্গেল ব্যাক অ্যাঙ্গেল থাকে, অর্থাৎ একটা বিশেষ প্রস্থের রাস্তা না হলে একটা বিশেষ উচ্চতার বেশি বাড়ি করা যায় না। FAR বলে একটা জিনিস থাকে, ফ্লোর এরিয়া রেশিও, এগুলো সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে আর কি। এই যে ফিরহাদ হাকিমের আহ্লাদে আটখানা মিনি পাকিস্তানে এগুলো কোনোটাই মানা হয় না, এগুলো সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে, কারণ ওদের আলাদা ব্যাপার, ওদের দিকে তাকানো যাবে না। যে যুক্তিতে ওরা ওই জালি টুপি আর দাড়ি থাকলে পরে হেলমেট পরতে হয় না, সেই যুক্তিতে এগুলো কিছু মানা হয় না। এরকম আরও কিছু বাড়ি পড়বে, এটা আমি ভবিষ্যৎবাণী করতে পারি। আমি নিশ্চয়ই চাইব না যে বাড়ি পড়ুক এবং তাতে কোনো প্রাণহানি বা সম্পত্তি হানি হোক, কিন্তু পড়ার খুব সমূহ সম্ভাবনায় এ কথাটা আমি বলতে পারি।
স্যার আপনি এক্ষুনি যেটা বললেন যে যে ভাষাটা আমরা বুঝবো না, ফ্রন্ট অ্যাঙ্গেল ব্যাক অ্যাঙ্গেল, এগুলো ইঞ্জিনিয়ারিং এর ভাষা, যেটা আপনি এক্ষুনি বললেন, এবং তার সঙ্গে এটাও বললেন যে একটা রাস্তা মিনিমাম একটা চওড়া হতে হবে, তবেই সেই অনুযায়ী বাড়িটা তৈরি করা যাবে। তো সেইখানে যেটা বোঝা যাচ্ছে যে মানে ওখানে আমরা দেখতে পেয়েছি যে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, 3 ফুটের রাস্তা বানানো হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে সংকীর্ণ রাস্তায় বহুতল তৈরি করা হচ্ছে। এইটা কি করে সম্ভব হয়? মানে এইটুকু জায়গার মধ্যে বহুতল তৈরি করাটা কি আদৌ সম্ভব? পুকুর বুঝিয়ে যদি কোনো বাড়ি তৈরি করা হয় তাহলে সেই যে দুরকম মাটি আছে, তো একটা হচ্ছে গিয়ে একেবারে গোড়া থেকে যে মাটিটা ছিল পুকুরের নিচে সেই মাটিটা, আর তার উপরে যে মাটিটা সেখানে ফেলে বুঝানোর জন্য যে মাটিটা ফেলা হয়েছে সেই মাটিটা। বুঝানোর জন্য যে মাটিটা ফেলা হয়েছে সেই মাটির কিন্তু ওই বাড়ির ওজন বহন করবার ক্ষমতা নেই, কিন্তু জবরদস্তি বানিয়ে দেওয়া হয়। এবং ফিরহাদ হাকিমের আহ্লাদে আটখানা, মিনি পাকিস্তানে এগুলো কেউ দেখে না, অতএব লোকে বানিয়ে দেয়, সেখানে লোকে থাকেও, ওই 3 ফুট রাস্তার উপরে হয়। এই পুরো ব্যাপারটা মিলে একটা মানুষের জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। এবং এই সমস্ত অঞ্চলগুলো গেলে দেখতে পাওয়া যাবে যে মানে কিছু কিছু জায়গায় এইসব বহুতল বাড়ি সত্ত্বেও একবারে নরককুণ্ড হয়ে আছে, সরু সরু রাস্তা, তার মধ্যে লোক গিজগিজ করছে, বাচ্চারা দৌড়দৌড়ি করছে, তার মধ্যে দিয়ে গাড়ি, মোটরসাইকেল, গাড়ি যেতে পারে না, কি বাইক, সাইকেল এই সমস্ত যাচ্ছে, মানে এবারে ভয়াবহ অবস্থা। কিন্তু মিনি পাকিস্তান, ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তান, সেখানে কিছু বলা যাবে না। অতএব এই হচ্ছে পরিস্থিতি, এবং এতে ভয়াবহ, যেটা আমি খানিকক্ষণ আগে বললাম, যে ভয়াবহ কিছু দুর্ঘটনা এরপরে ঘটলে আশ্চর্য আবার কিছু থাকবে না। স্যার এই যে বাড়ি যে ভেঙে পড়েছে, বহুতল যে ভেঙে পড়েছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলছেন যে এখানে বেআইনি নির্মাণ চলছে বছরের পর বছর ধরে, এবং যে ফিরহাদ হাকিমকে আপনি বারবার অ্যাকিউজ করছেন, সেই ফিরহাদ হাকিম কিন্তু এই দায়টা সম্পূর্ণ চাপিয়ে যে বাম আমলের ওপর। তিনি বলছেন যে একজন কলকাতার মেয়র হিসেবে সেখানে তিনি বলতে পারেন যে এই বাড়ি যেগুলো, এই যে বহুতলগুলো বেআইনি নির্মিত হয়েছে, এগুলোর কোনো প্ল্যান থাকতে পারে না প্রথমত, এবং দ্বিতীয়ত এই যে নির্মাণ, এই বেআইনি নির্মাণ, এটা নাকি বাম আমল থেকেই শুরু হয়েছে, বাম আমল থেকে নাকি এই জিনিস চলছে। এই বিষয়ে আপনার কি মত? ফিরহাদ হাকিম ব্রিটিশ আমলটাকে আনলেন না কেন? ফিরহাদ হাকিমের উচিত ছিল বাম আমল বলে ছেড়ে দিলেন, ব্রিটিশ আমল থেকে আনলেন না কেন? বাম আমলের পরে ওই পাড়ায় কোনো বাড়ি হয়নি, বাম আমলের পরে ওই প্ল্যান কোনো কর্পোরেশনে জমা করা হয়নি, কিছু জমানো কিছুই করা হয় না, আপনি বাড়ি তুলে দেয় ওই বস্তির মধ্যে, ওই বস্তিটা নিচে থেকে যায় আর কি, আর তার উপরে বহুতল উঠে যায়। এটা শুধু ওই মিনি পাকিস্তানে না, এটা হাওড়াতেও প্রচুর আছে আর কি। তো যাই হোক, এরকম হয়ে যায় আর কি। এখন মানে বাম আমলটা ফিরহাদ হাকিম তো বলতেই হবে, কিছু না কিছু নিজের ঘাড়ে তো আর উনি দোষ দিতে পারবেন না, তো উনি অনায়াসে ব্রিটিশ আমল থেকে বলতে পারতেন সব ব্রিটিশের দোষ, ব্রিটিশ আমল থেকে এই ঘটনা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যান্ডেজ নিয়েও গেছিলেন দেখতে, সেখানকার মানুষদের সঙ্গে কথা বলতে, এবং সেখানে গিয়ে মৃতদের জন্য 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের বন্দোবস্তও করেছেন। কি বলবেন? কি আর বলবো, মানে লজ্জার মানে কোনো লজ্জা নেই। একটা আঘাত পেলেন উনি, যেই আঘাতটা নিয়ে পুরো রাজ্যের মানুষ সন্দেহ প্রকাশ করছে, হাসছে, নানা রকম মস্করা করছে, নানা রকম কি বলবো, নানা রকম সব মিম টিম এ সমস্ত বানাচ্ছে। এই অবস্থা সত্ত্বেও উনি লজ্জা পেলেন না, লজ্জা না পেয়ে ওই মিনি পাকিস্তান বলে ওখানে দৌড়লেন। এই মিনি পাকিস্তানের প্রতি যে এর এই মমতা ব্যানার্জির মমতা এবং ফিরহাদ হাকিমের ওই আহ্লাদ, এই দুটো জিনিস তো একটাই করে যে এরা হচ্ছে, মমতা ব্যানার্জি আগে যেটা বলেছিলেন, এরা হচ্ছে দুধেল গাই, এরা দুধেল গাই। এই দুধেল গাইদের কিছু বলা যাবে না, এদের বাড়ি তৈরি করবার জন্য এদের কোনো নিয়ম কানুন মানার দরকার নেই, প্ল্যান জমা দেওয়ারই দরকার নেই, কোনো বানিয়ে দিলেই হলো। এই সমস্ত করবার এইসব ফর্মালিটি এগুলো হচ্ছে অন্য সব পাড়ায় আর কি। এগুলো সল্টলেকে করতে হলে করতে হবে, তারপরে দমদমে করতে হলে করতে হবে, নানা জায়গায় করতে হবে, কিন্তু এই দুধেল গাইদের পাড়ায় কিছু করা যাবে না। এই হচ্ছে মমতা ব্যানার্জি এবং ফিরহাদ হাকিমের নিয়ম।
কলকাতা স্যার এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা, এখন যেভাবে বাড়িগুলো একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, তাহলে যদি কোনোদিন সত্যি সত্যি বড় ভূমিকম্পের মুখোমুখি পড়ে কলকাতা, তাহলে কি অবস্থা হবে বলে মনে হয়? না না, কলকাতা ভূমিকম্প প্রবণ এরিয়া নয়, খুব এলাকা নয়, ভূমিকম্প প্রবণ এলাকা ভারতবর্ষে অন্য অনেক আছে, উত্তর পূর্ব ভারতে আছে, উত্তর বিহারে আছে, সেগুলো ভূমিকম্প প্রবণ এলাকা। কলকাতা খুব ভূমিকম্প প্রবণ এলাকা নয়, এবং যে বাড়িগুলো উঠছে সে বাড়িগুলো যদি যথাযথ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর নিয়ম মেনে, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর নিয়ম মেনে তৈরি হয়, তাহলে কোনো ভয় নেই। কিন্তু যদি ওই মিনি পাকিস্তানের মতন করে তৈরি হয়, যেটা দেখে ওই ফিরাদ হাকিম আল্লাদে আটখানা হন, ওরকম যদি হয় তাহলে কিছু করার নেই, তাহলে কিছু বলারও নেই, ভেঙে পড়তে পারে। এবং শুধু কলকাতা নয়, হাওড়ার কথাও মনে রাখতে হবে, হাওড়ায়ও এই জিনিস হয়েছে। স্যার এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে সন্দেশখালী কাণ্ডের পরে তৃণমূল নেতা বা কর্মী যারা রয়েছেন, মানে রিজিওনাল যারা রয়েছেন নেতারা বা কর্মীরা, তারা নাকি সাধারণ মানুষের কাছে যেতেই লজ্জা পাচ্ছেন, এটা তৃণমূলের অন্দরের খবর। এবং জানা যাচ্ছে যে এই যে ব্যাপারটা, এটা কার্যত মেনে নিচ্ছেন উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী, এবং তৃণমূলের কথা বলতে লজ্জা পাচ্ছেন তৃণমূল কর্মীরাই, এমন মন্তব্য করছেন অশোকনগরের তৃণমূল বিধায়কও। তৃণমূল কর্মীদের নাকি ট্রেনের যারা ফেরিওয়ালা বা হকার, তাদের মতো করে সাধারণ মানুষের সঙ্গে ইন্টারাকশন করবার নির্দেশ দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে, কি বলবেন? আমি নারায়ণ গোস্বামীকে অভিনন্দন জানাই যে তৃণমূলের রাজনীতিকদের পক্ষে একটা ব্যতিক্রমী মানুষ উনি, যে এইরকম একটা কথা উনি স্বীকার করেছেন। বাস্তবেই তো তাই, চোখের সামনে চুরি দেখা গেছে, কি পরিমাণ চুরি না, পার্থ চ্যাটার্জির রক্ষিতার বাড়িতে মানে পাহাড় প্রমাণ কারেন্সি নোট, পার্থ চ্যাটার্জির রক্ষিতার বাড়িতে পাহাড় প্রমাণ কারেন্সি নোট। অনুব্রত মণ্ডলের কাছে যে সমস্ত কাগজপত্র দেখা গেছে, তাতে তার যে চাল কল ইত্যাদি নানারকম দেখা গেছে, গরু পাচারের যে সমস্ত হিসেব পাত্র বা যেসব দস্তাবেজ দেখা গেছে, সেগুলো দেখে আর কোনো সিদ্ধান্তে আসা যায় না যে এরা চোর। এটা এখন আদালতে প্রমাণ হবে, প্রমাণটা অনেক সময় সাপেক্ষ। আমাদের নিয়মকানুনই এইরকম যে সহজে এইসব জিনিস হয় না। বিদেশে এইরকম ধরনের চুরি ধরা পড়লে সেটা 1.5 বছর 2 বছরের মধ্যে সিদ্ধান্ত হয়ে যায়, কিন্তু আমাদের দেশে সেরকম হয় না। তার কারণ আমাদের দণ্ডবিধি যেগুলো আছে, ক্রিমিনাল প্রসিডিওর কোড, সেগুলো অত্যন্ত গোলমেলে, এবং তার মধ্যে কিছু ভেস্টেড ইন্টারেস্ট, অর্থাৎ কিনা কিছু কায়েমি স্বার্থ আছে সেগুলোকে শুধরোতে দেয় না। সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু এইসব থেকে বলা যায় যে নারায়ণ গোস্বামী যেটা বলেছেন সেটা একটা ব্যতিক্রমী উক্তি, এবং আমি তার জন্য তাকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে দাঁড়াতে বারণ করছেন তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ। তিনি বলছেন যে এরিয়া থেকে তিনি ভোটে দাঁড়াচ্ছেন, সেই তমলুক থেকে যাকে তিনি এই দলে এনেছেন, মানে যার হাত ধরে তিনি এই দলে এসেছেন, তিনিই চাইবেন না যে তার যে নামে বড় অন্য কেউ হয়ে যাক, এবং এটাই নাকি এই দলের স্বভাব, বিজেপির স্বভাব নাকি এমনই। এবং তিনি বারবার তাকে ভোটে দাঁড়াতে বারণ করে বলছেন যে আপনি যদি ভোটে হারেন, সেই হারের যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না, সেজন্য এখনই আপনি এই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ান। কি বলবেন? কুণাল ঘোষ কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাবা, যে এমন করে বলছেন, যে পরামর্শ দিচ্ছেন যে আপনি এখান থেকে সরে দাঁড়ান? আর যে কথাগুলো কুণাল ঘোষ বলছেন যে এর হাত ধরে এসেছেন, এর চেয়ে বড় একটু সহ্য করতে পারবেন না, এর চেয়ে বড় কেউ হচ্ছে সেটা উনি সহ্য করতে পারবেন না, কুণাল ঘোষ ওটা গুলিয়ে ফেলেছেন মনে হয়। কুণাল ঘোষের নেত্রীর খ্যাতি ছিল যে উনি নিজের চাইতে বড় কারুকে দলের মধ্যে হতে দেবেন না। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় যখন মেয়র হয়েছিলেন 2000 থেকে 2005 সাল পর্যন্ত কলকাতায় মেয়র হয়েছিলেন, এবং প্রচুর দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। তারপরে মমতা ব্যানার্জি সুব্রত মুখার্জিকে দল থেকে তাড়িয়ে দেন। তার কারণ সুব্রত অত্যন্ত বিখ্যাত হয়ে যাচ্ছিলেন। সুব্রত একটা পরিচয় পাচ্ছিলেন যে ইনি একজন রাজনীতিক যার উপরে মানুষ বিশ্বাস করা যায়। এরকম লোককে কি মমতা ব্যানার্জি কখনো দলে পুষতে পারেন? সেই জন্য মমতা ব্যানার্জি তাকে তাড়িয়ে দিয়েছিলেন।
এবং তারপরে সুব্রত মুখার্জি বলেছিলেন যে মমতা এমন লোক যে মমতার মায়ের ছবি যদি পরপর 3 দিন কাগজে বেরোয় তাহলে ও মাকে বাড়ি থেকে বার করে দেবে। মেন প্রধান দোষ হচ্ছে পরশ্রী কাতরতা। এইটার সঙ্গে কুণাল ঘোষ এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যাপারটা গুলিয়ে ফেলেছে। কুণাল ঘোষ তো গুলিয়ে ফেলতে ওস্তাদ। উনি একসময় সেই জেলের গাড়িতে উঠতে বলেছিলেন যে নাম সারদার থেকে যা বেনিফিট পাওয়া, যা সুবিধা পাওয়া সবচেয়ে বেশি মমতা পেয়েছেন, তার বাড়িতে আছে। সেই কুণাল ঘোষ আবার কিছুদিন বাদে দল ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলেন, আবার ছেড়ে দেওয়ার পরে ফিরে এসছেন, আবার সেই চটি চাটছেন। এগুলো তো কুণাল ঘোষের একেবারে স্বভাব সিদ্ধ। তো কুণাল ঘোষের কথা কোনো গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। স্যার, রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি হুগলি থেকে দাঁড়াচ্ছেন, হুগলির মানুষ অত্যন্ত লাকি যে তারা রচনা বন্দ্যোপাধ্যায়কে পাচ্ছেন। এবং তার সঙ্গে তিনি এটাও বলছেন যে সিঙ্গুর বা নন্দীগ্রামে নাকি অনেক কলকারখানা হয়েছে, চিমনি থেকে ধোঁয়া বেরিয়েই যাচ্ছে, রাস্তাঘাট অন্ধকার হয়ে রয়েছে। তাহলে কেন মানে সাধারণ যারা মানুষ বা অথবা অন্যান্য যারা বিরোধী রাজনীতিবিদরা তারা বলছেন যে সিঙ্গুরে কোনো কলকারখানা হয়নি, এ তো সর্বৈব মিথ্যে কথা। রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে সেরকমই মনে হচ্ছে। কি বলবেন আপনি এই বিষয়ে? প্রথম কথা, রচনা বন্দ্যোপাধ্যায় কে আমি আগে জানতাম না। আমি মানে খোলাখুলি বলছি, আমার এমনি বড় একটা সিনেমা দেখি না, পরে শুনলাম তিনি সিনেমায় অভিনয় করেন, খুব ভালো কথা। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উক্তি করছেন এগুলো রাজনীতিক সুলভ উক্তি নয়, এগুলো মূর্খের উক্তি। সব রাজনীতিকেরই নিজের সম্বন্ধে একটা উচ্চ ধারণা থাকে। সবাই মনে করে যে আমি এখানে এসে দাঁড়িয়েছি, এই ইলেকশনে দাঁড়িয়েছি, এটা লোকের ভাগ্যি, কিন্তু সেটা কেউ পরিষ্কার করে বলে না। রচনা বন্দ্যোপাধ্যায় এত বোকা এবং এত মূর্খ যে তিনি পরিষ্কার করে, মানে উনি যে এই হুগলির লোক আমাকে পেয়ে ধন্য হয়েছে এই কথাটা যেটা বললেন, এটা তো উনি হুগলির লোককে অপমান করলেন। মানে উনি একটা খুব উঁচু জায়গায় আছেন আর হুগলির লোক একটা নিচু জায়গায় আছে। উনি সেই উঁচু জায়গা থেকে নেমে নিচু জায়গায় উনি লোকসভার ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছেন, এটা তো হুগলির লোকের সৌভাগ্য। এই কথাটা তো মনে উনি সমস্ত হুগলির লোককে অপমান করলেন। এখন খুব মূর্খ এবং বোকা লোক ছাড়া এরকম কেউ কথা বলে না। রচনা বন্দ্যোপাধ্যায় তাই সেই জন্য এরকম কথা বলেছেন। একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রীতিমতো তীব্রভাবে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সেখানে গিয়ে যে বলেছেন, তিনি বলছেন যে নরখাদক রক্ত খেয়ে আনন্দ পায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষের চাকরি খেয়ে আনন্দ পাচ্ছেন, তার মুখ থেকে রক্ত ঝরে পড়ছে, তিনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার। কি বলবেন এই বিষয়ে? ইতরের মতো কথাবার্তা, ইতরের মতো কথাবার্তা, এরকম ইতরের মতো কথাবার্তা আমরা তৃণমূলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি। একটুখানি আগে আমি সুব্রত মুখার্জির কথা বললাম, সুব্রত মুখার্জি এবার অটল বিহারী বাজপেয়ী সম্বন্ধে এরকম কথা বলেছিলেন যে অটল বিহারী বাজপেয়ী ল্যাংড়া, ভালো করে চলতে পারেন না, এরকম কথা বলেছিলেন। ইতরের মতো কথাবার্তা এগুলো নিয়ে কোনো মন্তব্য করবার দরকার নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এগুলো চিরাচরিত, এগুলো ওর স্বভাবসিদ্ধ, এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন সেটা হলো যে উনি ন্যায় বিচার দিয়েছেন। আমাদের বিচার ব্যবস্থা অত্যন্ত কি বলবো জটিল, এবং সেই জটিল বিচার ব্যবস্থার মধ্যে প্রিজাম্পশন অফ এভিডেন্স ইত্যাদি, রুল এগেইনস্ট ডাবল জেপার্ডি ইত্যাদি নানা রকম নিয়ম কানুনের ফলে কারুকে একটা দোষী প্রতিপন্ন করা খুব কঠিন কাজ, এবং সাধারণ মানুষকে ন্যায় বিচার দেওয়া খুব কঠিন কাজ। কিন্তু যেখানে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষিতার বাড়িতে পাহাড় প্রমাণ কারেন্সি নোট জমে আছে, সেখানে তো কোনো সন্দেহ থাকতে পারে না যে পার্থ চট্টোপাধ্যায় ঘুষ খেয়েছেন। ওর টাকাগুলো কোথা থেকে এলো? ওর রক্ষিতার তো কোনো নেই, কোনো প্রভাব নেই। প্রভাব হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। ওর টাকাগুলো কোথা থেকে এলো? টাকাগুলো ঘুষের টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের একটা উক্তিও আমি যতদূর মনে পড়ে আমি শুনেছিলাম যে উনি কোনো একটা কাগজে বেরিয়েছিল, কোথায় ঠিক মনে করতে পারছি না, বলেছিল যে এত চাকরির চেয়ে টাকা কোথায়, টাকা কোথায়? তো এই টাকাগুলো যে ওইখান থেকে এসেছে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আচ্ছা, টাকা যখন এসেছে, যারা তো যোগ্য প্রার্থীদের কাছ থেকে তো টাকা আসেনি, তারা তো এমনি চাকরি পাবে। অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা আসছে, অযোগ্য প্রার্থীদের চাকরি তো খেতেই হবে।
অযোগ্য প্রার্থীদের চাকরি যদি না খাওয়া হয় তাহলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছে, সেটা তো ন্যায় বিচার নয়। অতএব উনি ন্যায় বিচার করেছেন। এই জিনিসটা তৃণমূলের পক্ষে হজম করা অসম্ভব ব্যাপার হয়ে গেছে, যার ফলে নারায়ণ গোস্বামীর মতন লোক এরকম উক্তি করেছে।